৪৫,০০০ টাকায় হতাশার আর এক নাম অনার X9C। আনঅফিসিয়াল মার্কেটের ফোনগুলো আমরা দেখতে দেখতে আমাদের প্রাইসটা অনেক কমে আসছে কিন্তু আনঅফিসিয়ালের ক্ষেত্রে। আর অফিসিয়াল মার্কেটের যদি কথা বলি সেক্ষেত্রে প্রাইস বেশি হওয়ার কারণে অনেক ডিভাইসে আমরা কিনি না অফিসিয়াল হিসেবে। সো অনার X9Cও কিন্তু অফিসিয়াল ফোন, সো সেই ক্ষেত্রে প্রাইসটা একটু বেশি থাকবে। অনার X9C অফিসিয়াল মার্কেটে তার জায়গাটা কেমনভাবে দখল করলো সেটাই আমরা দেখব। বক্স কন্টেন্ট হিসেবে আপনারা প্রথমেই পেয়ে যাবেন 66 ওয়াটের চার্জার, একটা কেস, সিম ইজেক্টর পিন এবং টাইপ সি কেবল। এটার ডিজাইন এবং বিল কোয়ালিটির দিক থেকে এটা অনেকেরই পছন্দ হবে এক দেখাতে, এবং হ্যান্ডি ফিলটা এতটাই ভালো যে কেউ শুধুমাত্র লুকের কারণে অথবা হ্যান্ডি ফিলের কারণেও কিন্তু স্মার্টফোনটি কিনে নিতে পারে। ডিউরেবিলিটির দিক থেকেও কিন্তু এটা এগিয়ে আসে। পিছনের প্লাস্টিক ব্যবহার করছে কিন্তু শক্তপোক্ত একটা প্লাস্টিক। আপনারা যদি এটা দিয়ে হাতুড়ির কাজ করতে চান তাও কিন্তু করতে পারবেন, গরম পানিতে রান্নাও করতে পারবেন। সো এটা আইপি রেটিংটা 65M আছে, যেটা কিন্তু খুবই ভালো একটা আইপি রেটিং দেওয়ার ট্রাই করছে, যেই কারণে ডিউরেবিলিটির দিক থেকে এটা কোনো দিক থেকে পিছায় থাকবে না। এটা দুইটা কালার অ্যাভেলেবেল, টাইটানিয়াম ব্ল্যাক এবং টাইটানিয়াম পার্পেল, যেটা কিন্তু ওয়েট 199 গ্রাম এবং থিকনেস 7.98 মিলিমিটার। এটা হ্যান্ডি ফিলটা অনেকটাই ভালো দেবে, যে আপনার কাছে ভারী মনে হবে না। এমনকি কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে আপনি হাতে ধরে গ্রিপটাও ভালো পাবেন। সেই ক্ষেত্রে ডিজাইনের দিক থেকে এটা সম্পূর্ণই ক্লিন আছে। আর এটার সামনের পার্টে কিন্তু আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, যেটা কিন্তু অপটিক্যাল সেন্সর। সো এটার যদি থিকনেস দেখেন বা চিন এবং বেজেলস দেখেন, তাও কিন্তু একদম সিমেট্রিক্যাল রাখার ট্রাই করছে, যে কারণে দেখতে অনেক সুন্দর লাগতেছে। এটাতে কিন্তু অ্যান্টি ড্রপ প্রোটেকশনও আছে, যে কারণে পড়ে যাওয়া বা যদি আছাড়ও মারে সেই ক্ষেত্রেও কিন্তু এটা ভাঙবে না। এমনকি এটা ডিউরেবিলিটি আমি প্রথমেই বলছি অনেক ভালো। আর এখানে ডিসপ্লেতে 6.78 ইঞ্চের একটি কার্ভ ডিসপ্লে ব্যবহার করছে, যেটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে। 4000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাবেন, তবে এটা আউটডোরে কাজ করবে হলো 1200 নিটস। 4000 নিটস শুধুমাত্র একটা সংখ্যা, প্রপারভাবে পাবেন 1200 নিটস, যেটা কোনো প্রকার সমস্যা হবে না। এটা ডিসপ্লেতে কিন্তু টিন ইস্যু বা কালার ইস্যু, মিসটাচ ইস্যু এরকম কোনো প্রকার প্রবলেম নাই। আপনারা যদি মুভি কন্টেন্ট এগুলো দেখেও কিন্তু আপনারা এনজয় করতে পারবেন, কারণ এখানে কালারের কোনো প্রকার ইস্যু নেই, এমনকি কালারটা প্রপারভাবে প্রোভাইড করতেছে। সো ডিসপ্লে একদম স্বয়ংসম্পূর্ণ। এখানে 120 হার্জের সাপোর্ট পাবেন, তবে এই 120 হার্জটা আপনাদের কাছে একটু কম লাগতে পারে, যে 90 হার্জ বা 120 হার্জের মাঝামাঝি লাগতে পারে। কেন লাগতেছে এটা বলা যাচ্ছে না, তবে দেখা যাক কি হয় সামনে। আর এখানে যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আছে, সেটা কিন্তু একটু নিচের দিকে মনে হবে, যে এক হাত দিয়ে খোলার ক্ষেত্রে আপনাদের একটু কষ্ট হতে পারে। যদি প্লেসমেন্টটা আরেকটু উপরে হতো সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হতো। আর ব্যাক সাইডে যে ক্যামেরা ব্যবহার করছে, ক্যামেরা মডিউলে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ব্যবহার করছে, 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করছে। আমি বুঝি না 2025 সালে আসার পরে কেন 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করে। 8 মেগাপিক্সেলও মেনে নেওয়া যায় না, সেখানে 5 মেগাপিক্সেল তো কথা আসতেছে না। সো এটার ক্যামেরা কোয়ালিটি, মেন ক্যামেরার কোয়ালিটি যদি বলি সেক্ষেত্রে ভালোই বলা যায়। কালার অ্যাকুরেসি, এজ ডিটেকশন, দেন ডাইনামিক্স রেঞ্জটা আরেকটু ভালো হলে হয়তো বা ভালো লাগতো। এখানে কিন্তু আপনারা 2x পর্যন্ত, 3x এবং 4x পর্যন্ত কিন্তু জুম পাচ্ছেন। সো পোর্ট্রেট ছবি তোলার ক্ষেত্রে কিন্তু 3xটা খুবই ভালো কাজ করে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে একটা ভালো আউটপুটও পাবেন। তবে চেষ্টা করবেন লাইটিং কন্ডিশনে ভালো ছবি তুলতে। যদি লাইট থেকে সুইচ করে সেক্ষেত্রে একটু কালারটা আপনাদের কম কম লাগতে পারে, যে সুইচিংয়ের ক্ষেত্রে ওই আর কি নাইট মুডে গেলে এই ক্ষেত্রে একটু খারাপ দেয়, নয়েজ বা ডিটেলসের পরিমাণটা একটু কম থাকে। তবে অটো নাইট মুড ডিটেকশন আছে, যেই কারণে কিন্তু আপনাদের বারবার কষ্ট করতে হবে না, নাইট মোডে অটোমেটিক নিয়ে নেবে যে সেটা নাইট মোডে ছবি তুলতেছে। সো সেক্ষেত্রে ক্যামেরার দিক থেকে ঠিকঠাক আছে। তবে আলট্রা ওয়াইডের ছবির কথা যদি বলি সেক্ষেত্রে ভালো বলা যাচ্ছে না, কারণ আলট্রা ওয়াইডের 5 মেগাপিক্সেল দিয়ে কতটা ভালো উঠবে আপনারা বুঝতে পারতেছেন। এখানে ভিডিওতে কিন্তু 4K 30 FPS পর্যন্ত সাপোর্ট পাবেন, আর 1080p 60 FPS পর্যন্ত পাবেন। তবে 4K 30 FPS যেটা দিয়েছে ওইটার স্টেবলটা একটু কম লাগবে, যে আর একটু স্টেবল হলে ভালো হতো। আর যেটা 1080p 60 FPS আছে ওইটাতে সুইচ করলে আপনারা একটু স্টেবলটা পাবেন। সো 4Kতে আর একটু ইম্প্রুভ করার দরকার ছিল, কারণ প্রাইস রেঞ্জ কিন্তু অনেক বেশি। অফিসিয়াল মার্কেটে যতই হোক তবুও কিন্তু 45,000 টাকা কম না। সেলফিতে 16 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করছে, যেটা মোটামুটি চালাই নেওয়ার মতো, কোনো প্রকার ইস্যু আপনাদের হবে না। তবে আপনারা যদি প্রাইস রেঞ্জটা অফিসিয়াল আর আনঅফিসিয়ালের ক্ষেত্রে বিবেচনা করে ডিভাইস বিবেচনা করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বোকামি হবে। কারণ আনঅফিসিয়াল অনেক ফোন আছে যেগুলোর প্রাইস এর থেকেও কম বা এর থেকে ভালো কিছু অফার করতেছে আপনাদের জন্য। সো যারা এই ফোনটা কিনবে তারা হয়তো বা অফিসিয়াল মার্কেটের কাস্টমার, যারা শুধু অফিসিয়াল ফোনই কেনে, আনঅফিসিয়াল ফোন কেনে না, সেই ক্ষেত্রে কিন্তু তাদের জন্য একটা ভালো বেনিফিটের ভালো একটা ফোন এটা হইতে পারে। আর যারা আনঅফিসিয়াল ফোন কেনে তাদের জন্য এই ভিডিও না, আমি বলে দিলাম। কিন্তু আপনারা কি তাই বলে দেখবেন না? দেখবেন। আচ্ছা, আর একটা ভালো পার্টের কথা বলি, এটার সফটওয়্যারে কিন্তু 2 বছরের আপডেট পাবেন। তবে এখানে অ্যান্ড্রয়েড 14 দিয়ে লঞ্চ
লঞ্চ করছে, 15 দিয়ে লঞ্চ করলে আর একটু ভালো হতো। আর এখানে অনারের ম্যাজিক ওএস 8.0-তে রান করতেছে, যেটাও কিন্তু মোটামুটি ভালো। যদি ল্যাগ ইস্যু বা হেভি টাচ করেও কিন্তু আপনারা কোনো প্রকার ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না। এখানে 7-8টা অ্যাপস কাজ করেও কিন্তু আপনারা মজা পাবেন, যে একবারে রানিং অবস্থায় কাজ করতে পারবেন। তবে এটাতে একটা সমস্যা আছে, যে যদি হেভি গেম প্লে করেন আর পাশাপাশি 6-7টা অ্যাপস নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু ফ্রেম ড্রপ বা ল্যাগের দেখা পাবেন। যদি নর্মাল প্রত্যেকটা অ্যাপস নিয়ে কাজ করেন, যে আমরা ডে টু ডে লাইফে যা করি আর কি, ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, তারপরে ফুডপান্ডা, যা অ্যাপস নিয়ে করবেন কোনো প্রকার সমস্যা হবে না। আর এখানে প্রসেসর হিসেবে পাবেন স্ন্যাপড্রাগনের 6 Gen 1। এটা কিন্তু 2021 সাল বা 22 সালের একটা প্রসেসর। সো এখন বর্তমানে 2025 সালে এসে এই প্রসেসরটা কি দেওয়া যুক্তিসঙ্গত নাকি, আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এটা প্রসেসরের পারফরমেন্সটা কিন্তু অত হেভি না, 5 লাখ বা 5.5 লাখ মতো আন্তর্জাতিক স্কোর। সো বুঝতে পারতেছেন পারফরমেন্সটা এখান থেকে কতটা পাবেন। গেমিংয়ের কথা যদি বলি, পাবজিতে 60 FPS পাবেন, তবে প্রপার না, ফ্রেম ড্রপ, ল্যাগ এগুলো থাকবে, কারণ এটা গেমিং কেন্দ্রিক ফোন না। ফ্রি ফায়ার, অ্যাশবল 9 এগুলো মোটামুটি ভালোই খেলতে পারবেন। 2D গেমগুলো যেগুলো আছে, ফুটবল গেমও অনেকেই খেলে যারা, এগুলা টুকটাক ভালোই খেলা যাবে। আর এটার ভালো পার্টে আরেকটা আছে ব্যাটারি। আমি ব্যাটারির কথাটা বলবো, প্রসেসরের কিন্তু আরেকটু ইমপ্রুভ করা যেত। 7 Gen দিলে হয়তো বা একটু ভালো হতো, যে প্রাইসটা সেই ক্ষেত্রে ম্যাটার করতো। কিন্তু অফিসিয়াল ফোন তো, প্রাইস নিয়ে আপনারা কখনোই সন্তুষ্টি হইতে পারবেন না। এখানে ব্যাটারিতে ব্যবহার করছে 6600 mAh এর ব্যাটারি এবং 66 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা কিন্তু খুবই ভালো, যে আপনার 1.5 দিন বা 2 দিন মতো রেগুলার ইউজে আপনি চালাই দিতে পারবেন। আর যদি হেভি ইউজ করেন 10 ঘন্টা বা 11 ঘন্টার মতো সাপোর্ট পাবেন। যারা একটা লং টার্ম ইউজের জন্য ফোন খুঁজতেছেন, তাদের জন্য এটা ভালো হইতে পারে। সিকিউরিটি নিয়েও কোনো প্রকার সমস্যা নেই, 2 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। ও আরেকটা বিষয় আমি ভুলে গিয়েছি, এখানে আপনারা 2 ইয়ারের গ্রিন লাইন ইস্যু পাচ্ছেন, যে গ্রিন লাইন যদি পড়ে সেক্ষেত্রে তারা রিপ্লেক্স করে দেবে, কোনো প্রকার সমস্যা নেই। সেই ক্ষেত্রে কিন্তু এটাকে ভালো বলা যায়, কিন্তু এটা যদি লাইফ টাইম হতো তাহলে মানে আরও বেশি ভালো হতো। সো এই তো সম্পূর্ণ ভিডিও কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর এই ফোনটা কি আপনাদের কেনা উচিত কি উচিত না, সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি মনে করেন যে আনঅফিসিয়াল ফোন এর থেকে ভালো পাওয়া যায়, আসলেই ভালো পাওয়া যায়, সেটা আপনারা নিতে পারেন। আমি বলবো না যে অফিসিয়াল ফোনই কেনেন আর আনঅফিসিয়াল ফোন কিনেন না, তা না। কিন্তু আনঅফিসিয়াল ফোন কিন্তু বর্তমানে অনেক, মার্কেটটা আমাদের বেশিরভাগই আনঅফিসিয়াল ফোন দিয়ে ভরায় রাখছে। সো সেক্ষেত্রে ভালো ভালো স্পেক কিন্তু ওইদিকে আমরা পাচ্ছি। সো এটা আপনার জন্য হইতেও পারে, নাও হইতে পারে। তবে এটা যারা একটু মানে ভয়তে থাকে যে আনঅফিসিয়াল ফোন কিনবো না অফিসিয়াল, তাদের জন্য হইতে পারে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আর একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।